তো আজকে হচ্ছে আমরা এই অঙ্কটা করব। তো বলছে হোসাইন কোম্পানি প্রডিউসড এন্ড সেলস এ সিঙ্গেল প্রোডাক্ট সিলেক্টেড কস্ট এন্ড আদার্স ডাটা ফর এ রিসেন্ট ইয়ার আর গিভেন বিলো। কি কি দেওয়া আছে? ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 0 ইউনিট, প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 10,000 ইউনিট, সেলস ইউনিট দেওয়া আছে 8,000 ইউনিট, এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 2,000 ইউনিট, আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 50 টাকা করে। এরপরে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টের ভিতরে কি কি আছে? ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 5 টাকা করে, ফিক্সড পার ইয়ার দেওয়া আছে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 70,000 টাকা। আর নিচে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে ভ্যারিয়েবল পার ইউনিট, ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 11 টাকা, ডিরেক্ট লেবার দেওয়া আছে 6 টাকা, ভ্যারিয়েবল ওভারহেড দেওয়া আছে 3 টাকা, এবং ফিক্সড পার ইয়ার ম্যানুফ্যাকচারিং মানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে হচ্ছে 1 লক্ষ টাকা। তো আমরা জানি যে আমাদের অঙ্ক শুরু করার সময় প্রথমেই আমাদের দেখতে হয় যে অঙ্কে 4টা ইউনিট আছে কিনা। যে রুলস 1 নম্বর অনুযায়ী প্রথমে আমাদেরকে খুঁজে বের করতে হয় যে আমাদের অঙ্কে 4টা ইউনিট দেওয়া আছে কিনা। যে ওপেনিং ইনভেন্টরি, প্রোডাকশন ইউনিট, সেলস ইউনিট এবং এন্ডিং ইনভেন্টরি। তো আমাদের এই অঙ্কে যদি এই 4টা ইউনিটের কোনোটা দেওয়া না থাকে সেই ক্ষেত্রে নিচের সূত্র অনুযায়ী হচ্ছে আমাদেরকে ক্যালকুলেশন করে বের করতে হয়। তা আমাদের অঙ্কে, আজকের অঙ্কে দেখবেন যে প্রত্যেকটা ইনফরমেশনই দেওয়া আছে। ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে, প্রোডাকশন ইউনিট দেওয়া আছে, সেলস ইউনিট দেওয়া আছে, এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে। তার মানে আজকে আমাদের অঙ্কে ওই আর্কিংটা আর করতে হবে না। এবার নিচে রিকোয়ারমেন্টটা যদি দেখি, 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি ইউজেস অ্যাবজর্পশন কস্টিং, অর্থাৎ কোম্পানি অ্যাবজর্পশন কস্টিং মেথড অনুযায়ী হচ্ছে তাদের হিসাবটা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এই অনুযায়ী আবার 2টা রিকোয়ারমেন্ট করতে বলেছে। 1 নম্বরে করতে বলছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট ফর অন ইউনিট অফ প্রোডাক্ট। প্রথমে আমাদেরকে বের করতে বলছে ম্যানুফ্যাকচারিং কস্ট। তো প্রথমে আমরা একটু ছকে চলে যাব। ছকে চলে গেলে দেখতে পাচ্ছি অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট কখন বের হয়? যখন এই যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এবং ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই 4টা খরচকে যোগ করলেই হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং কস্টটাকে পাই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করে ফেলা। তো দেখেন 4টা খরচের ভিতরে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ওভারহেড তিনটাই হচ্ছে পার ইউনিটে দেওয়া আছে। তো আমাদের একটা রুলস ছিল যে আমাদের অঙ্কে যদি ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, 3 নম্বর রুল অনুযায়ী ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে দেওয়া থাকলে সেটিকে, আচ্ছা ওইটা না, প্রথমে হচ্ছে আমাদেরকে 5 নম্বর রুলটা দেখতে হবে যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে দেওয়া থাকলে পক্ষান্তরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যদি টোটাল টাকায় দেওয়া থাকে তাহলে ইহাকেও পার ইউনিটে রূপান্তর করে নিতে হবে। তো পার ইউনিটে রূপান্তর করার নিয়ম হচ্ছে আমাদেরকে দেখতে হবে সূত্র অনুযায়ী টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কে ভাগ করতে হবে। প্রথমত যদি অঙ্কে নর্মাল ক্যাপাসিটি আছে কিনা সেটা দেখতে হবে, যদি থাকে তাহলে ওইটা দিয়ে ভাগ করতে হবে। তারপরে দেখতে হবে যে বাজেটেড প্রোডাকশন আছে কিনা, তারপরে হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন আছে কিনা। যদি নর্মাল ক্যাপাসিটি, বাজেটেড প্রোডাকশন এবং অ্যাকচুয়াল প্রোডাকশন তিনটাই থাকে তাহলে নর্মাল ক্যাপাসিটি দিয়ে আমাদেরকে বের করতে হবে। তো আমাদের এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কে কিন্তু নর্মাল ক্যাপাসিটি এবং বাজেটেড প্রোডাকশন দুইটার একটাও কিন্তু দেওয়া নাই, অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেওয়া আছে যে 10,000 ইউনিট। তাই আমরা কি করব, টোটাল কস্টটাকে, টোটাল কস্ট আছে কত ফ্যাক্টরি ওভারহেড এর, টোটাল কস্ট আছে দেখবেন 1 লক্ষ টাকা। এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকা, তাই 1 লক্ষ টাকাকে
অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে আমাদের 10,000 ইউনিট, তাই 10,000 দিয়ে ভাগ করে পার ইউনিটটা বের করা হলো। আমরা কি এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বের করার প্রসেসটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। আপনারা তো রেসপন্স কম করছেন, তাহলে এটা কি সবাই বুঝতে পেরেছেন? একটু সবাই রেসপন্স করবেন, একজন রেসপন্স করলো অনলি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিভাবে বের করা হলো? জি ভাইয়া। ওকে, তাহলে এই চারটা খরচকে যোগ করলেই হচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং কস্টটা পেয়ে যাব। তো চারটা খরচের ভিতরে তিনটা খরচ অঙ্কেই দেওয়া ছিল। ডিরেক্ট ম্যাটেরিয়াল 11 টাকার, লেবার হচ্ছে 6 টাকা, এবং ভ্যারিয়েবল ওভারহেড হচ্ছে 3 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এইমাত্র আমরা বের করে নিলাম, সেটা হচ্ছে 10 টাকা। তো টোটালটাকে যোগ করলে 30 টাকা হলো। এটাই হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট ফর অন ইউনিট। আমরা কি রিকোয়ারমেন্ট একের এ নাম্বারটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বার বলেছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার। যেহেতু আমাদেরকে প্রথমেই ধরে নিতে বলেছে যে আমরা অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি ইউজেস অ্যাবজর্পশন কস্টিং। তো কোম্পানি অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী হচ্ছে তাদের হিসাবগুলো করে থাকে। তো এই অনুযায়ী হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। তো অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী হচ্ছে আমরা স্টেটমেন্টটা তৈরি করব, ইনকাম স্টেটমেন্ট। তো আমরা ছকে চলে আসলাম, প্রথমেই হচ্ছে সেলস এর টাকা নিয়ে আসতে হবে। তো সেলস আছে কত ইউনিট? আমাদের সেলস আছে হচ্ছে 8,000 ইউনিট, এবং সেলস এর টাকা পার ইউনিট হচ্ছে 50 টাকা করে। তো আমরা কি করলাম, 8,000কে 50 দিয়ে গুণ করলাম, 4 লক্ষ টাকা আসলো। এটা হচ্ছে আমাদের সেলস ইউনিট। এরপরে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। এই যে সূত্র অনুযায়ী কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। তো আমরা কিন্তু এই চারটা খরচকে একবারে যোগ করে ম্যানুফ্যাকচারিং কস্ট পাই, এবং ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা এইমাত্র 1 নাম্বার রিকোয়ারমেন্টে বের করে ফেললাম। এবার হচ্ছে যেহেতু পার ইউনিটে আমাদের ভ্যালুস গুলো দেওয়া আছে, তাহলে টোটাল বের করতে হলে কি করতে হবে? তার জন্য আমরা চলে যাব আগে রুলসে। তো দেখেন, তৃতীয় নম্বর রুলসে বলা আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটে দেওয়া থাকলে সেটিকে টোটাল করার জন্য প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতে হয়। তো আমাদের অঙ্কে কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড প্রত্যেকটাই পার ইউনিটে দেওয়া ছিল। একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সেটা ছিল টোটালে দেওয়া, সেটাও আমরা পার ইউনিটে বের করে হচ্ছে ম্যাটেরিয়াল কস্টিংটাকে হচ্ছে আমরা পার ইউনিটে টোটালটাই রূপান্তর করে ফেলেছি। এই যে 30 টাকা পার ইউনিট। এবার কোন ইউনিট দিয়ে গুণ করব সেটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে যে প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতে হবে। তো আমাদের অঙ্কে প্রোডাকশন ইউনিট আছে হচ্ছে 10,000 ইউনিট, আর সেলস ইউনিট আছে হচ্ছে 8,000 ইউনিট। তো আমরা প্রোডাকশন ইউনিট অর্থাৎ 10,000 দিয়েই গুণ করব। তো দেখেন, এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট 30 টাকা পার ইউনিট ইন্টু হচ্ছে 10,000 করা হয়েছে, তাহলে টোটাল হয়েছে হচ্ছে 3 লক্ষ টাকা। আমরা কি ম্যানুফ্যাকচারিং কস্টটার ক্যালকুলেশন সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে, তাহলে এরপরে হচ্ছে আমরা আবারও রুলসে চলে যাব। রুলসে যে দেখবো যে এরপরে কি করতে হবে। এরপরে আমাদেরকে করতে হবে হচ্ছে ওপেনিং ইনভেন্টরিকে যোগ করতে হবে, এবং এন্ডিং ইনভেন্টরিকে বাদ দিতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওপেনিং ইনভেন্টরি বের করার সূত্র আমরা অলরেডিও জানি, যে ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হয়, এবং ওপেনিং ইনভেন্টরি দিয়ে গুণ করে ওপেনিং ইনভেন্টরিটা বের করতে হয়। তো দেখেন, আমাদের এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট হয়েছে 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকাকে প্রোডাকশন ইউনিট অর্থাৎ 10,000 দিয়ে ভাগ করলাম, এবং ওপেনিং ইনভেন্টরি দেওয়া আছে 0 ইউনিট, তাই 0 দিয়ে গুণ করলাম। তো এক্ষেত্রে ভ্যালু শূন্য আসছে, তাই হচ্ছে আমরা 3 লক্ষর সঙ্গে শূন্য যোগ করলে 3 লক্ষই হয়। এরপরে লেস করতে হবে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি বের করার সূত্র আমরা জানি যে ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে এবং এন্ডিং ইনভেন্টরি দিয়ে গুণ করতে হবে। তো আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট তো আমরা অঙ্কে প্রথমেই পেয়ে গেলাম 3 লক্ষ টাকা। এটাকে প্রোডাকশন ইউনিট অর্থাৎ 10,000 দিয়ে ভাগ করতে হবে, এবং এন্ডিং ইনভেন্টরি
2000 দিয়ে গুণ করতে হবে। তো আমরা 10,000 দিয়ে ভাগ করলাম এবং 2000 দিয়ে গুণ করলে আমাদের ভ্যালু আসে হচ্ছে 60,000 টাকা। তো এটা 3 লক্ষ টাকা দিয়ে 60,000 টাকা বাদ দিলে থাকে হচ্ছে 2,40,000 টাকা। তো আমাদের সেলস ছিল 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা থেকে এই কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ 2,40,000 টাকা বাদ দিলে আমাদের যেটা থাকে 1,60,000 টাকা, এটাই হচ্ছে আমাদের গ্রস প্রফিট। আমরা কি গ্রস প্রফিটটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আবারও ছকে চলে যাব যে গ্রস প্রফিট বের হওয়ার পরে কি করতে হয়, লেস করতে হয় মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতর দুই ধরনের এক্সপেন্স থাকে, একটা হচ্ছে ভ্যারিয়েবল এক্সপেন্স আর একটা হচ্ছে ফিক্সড এক্সপেন্স। তো আমাদের অঙ্কে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ভিতরে দুইটা এক্সপেন্সই আছে। ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে 70,000 টাকা, কিন্তু ভ্যারিয়েবল এক্সপেন্সটা কিন্তু টাকাতে দেওয়া নাই, পার ইউনিটে দেওয়া আছে। তো যেহেতু পার ইউনিটে দেওয়া আছে, এখন আমাদেরকে আগে রুলসে চলে যেতে হবে। একটু আগে যেরকম আমরা তৃতীয় নম্বর রুলসে দেখেছিলাম যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এগুলো যদি পার ইউনিটে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতাম। আর 4 নম্বর রুলস লেখা ছিল ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি পার ইউনিটে দেওয়া থাকে, সেটিকে টোটাল করার জন্য সেলস ইউনিট দিয়ে গুণ করা হয়। আর আমাদের অঙ্কে সেলস ইউনিট ছিল হচ্ছে 8,000 ইউনিট। তো আর ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট ছিল পার ইউনিটের 5 টাকা করে। তাই হচ্ছে আমরা 5 টাকা গুণ 8,000 ইউনিট করলাম। কেন আমরা 5 টাকাকে 8,000 দিয়ে গুণ করলাম, কেন 10,000 দিয়ে গুণ করলাম না, এটাকে আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ জি না ভাইয়া। একটু বোঝা। দেখেন, আমরা আবার একটু রুলসে চলে গেলে এখানে দেখতে পাবেন যে রুলসে লেখা ছিল কি। তৃতীয় নম্বর রুলসে লেখা ছিল ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এগুলো যদি পার ইউনিটে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে টোটাল টাকা বের করার জন্য প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতে হয়। এই কারণে কিন্তু আমরা যখন হচ্ছে আপনার যে ম্যানুফ্যাকচারিং কস্টটা যে সময় বের করেছিলাম, তখন হচ্ছে প্রোডাকশন ইউনিট অর্থাৎ 10,000 দিয়ে গুণ করেছিলাম। আমাদের অঙ্কে প্রোডাকশন ইউনিট দেওয়া ছিল 10,000 ইউনিট এবং সেলস ইউনিট দেওয়া ছিল 8,000 ইউনিট। তাই আমরা যখন ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট ফ্যাক্টরি ওভারহেড এই টোটালটা তো হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করেছি। আর 4 নম্বর রুলসে লেখা ছিল ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি পার ইউনিটে দেওয়া থাকে, সেটিকে টোটাল ইউনিট করার জন্য সেলস ইউনিট দিয়ে গুণ করতে হয়। আর আমাদের অঙ্কে সেলস ইউনিট আছে হচ্ছে 8,000 ইউনিট। তাই আমরা কি করলাম, আর ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পার ইউনিটের খরচ হচ্ছে 5 টাকা করে। তাই হচ্ছে আমরা 5 টাকা গুণ 8,000 ইউনিট দিয়ে গুণ করেছি। যেহেতু আমাদের সেলিং ইউনিট হচ্ছে 8,000 ইউনিট, তাই হচ্ছে 8,000 দিয়ে গুণ করেছি, 10,000 দিয়ে গুণ করি নাই। আমরা কি এবার কি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি? বুঝতে পারলেও রেসপন্স করবেন, বুঝতে না পারলেও রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, যেহেতু ভ্যারিয়েবলের হিসাবটা করা শেষ, এরপরে হচ্ছে কি ফিক্সড এর টাকাটা তো অঙ্কে ডিরেক্টলি দেওয়া আছে যে ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 70,000 টাকা। তো কি করলাম, 40,000 আসলো এবং 70,000 এই দুইটাকে যোগ করলাম, যোগ করলে আসে 1,10,000 টাকা। আমাদের গ্রস প্রফিট ছিল 1,60,000 টাকা। এটা থেকে এবং মার্কেটিং আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 1,10,000 টাকা বাদ দিলাম, তাহলে যেই টাকাটা থাকে 50,000 টাকা, এটাই হচ্ছে আমাদের নিট ইনকাম। আমরা কি সবাই নিট ইনকাম পর্যন্ত বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি। ওকে, এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। প্রথম নাম্বার রিকোয়ারমেন্টে দেখেন বলেছিল যে অ্যাজিউম দ্যাট দ্য কোম্পানি ইউজেস অ্যাবজর্পশন কস্টিং। আর এবার দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে বলেছে অ্যাজিউম দ্যাট, মনে করতে বলেছে আমাদেরকে যে দ্য কোম্পানি ইউজেস ভ্যারিয়েবল কস্টিং। এখন ধরে নিতে বলেছে যে কোম্পানি ভ্যারিয়েবল কস্টিং মেথড অনুযায়ী হচ্ছে তারা তাদের খরচগুলো হিসাব করে থাকে। এবার প্রথমে ক্যালকুলেট করতে বসছে কম্পিউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট। তো আমরা রুলসে চলে যাই, যে দেখেন, তো ভ্যারিয়েবল অনুযায়ী হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। তো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে তিনটা কস্ট আসে, একটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ডিরেক্ট লেবার আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ওভারহেড। এই তিনটাকে যোগ করলেই হচ্ছে আমরা
ম্যানুফ্যাকচারিং কস্ট ফর অন ইউনিট পেয়ে যাব। দেখেন এখানে ক্যালকুলেশন দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট অনুযায়ী, দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রথমে ক্যালকুলেশন অফ দ্য ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ফর ওয়ান ইউনিট অফ দ্য প্রোডাক্ট আন্ডার ভ্যারিয়েবল কস্টিং তিনটা খরচকে নিয়ে আসলাম। তিনটা খরচের ভিতরে কি কি রয়েছে? ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ওভারহেড। এই তিনটা খরচই কিন্তু আমাদের অঙ্কে দেওয়া ছিল। 11 টাকা, 6 টাকা এবং 3 টাকা, এই তিনটাকে যোগ করলে হচ্ছে 20 টাকা আসে। এটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। আমরা কি সবাই দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টের এটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এরপরে বি নাম্বারে বলেছে প্রিপার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার। এবার আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে আন্ডার ভ্যারিয়েবল কস্টিং। তো প্রথমে হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের সেলস এর টাকাটা নিয়ে আসতে হবে। তো সেলস এর টাকা আমরা অলরেডি জানি যে সেলস হয়েছে 8,000 ইউনিট এবং সেটার প্রাইস ছিল 50 টাকা করে। তো আমরা কি করলাম, 8,000 ইউনিটকে 50 টাকা দিয়ে গুণ করলে 4 লক্ষ টাকা হয়। এটা হচ্ছে আমাদের সেলস এর টাকা। এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপরে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। তো ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর ভিতরে এই তিনটা আমরা অলরেডি যোগ করে ফেলছি রিকোয়ারমেন্ট এ নাম্বারে। তাহলে আমরা ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টে একবারে বের করে ফেলবো। তো একবারে যদি বের করে ফেলি, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল হচ্ছে 20 টাকা পার ইউনিট। পার ইউনিটকে ঠিক একইভাবে 10,000 অর্থাৎ প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করা হচ্ছে। কেন প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করা হচ্ছে? আমরা একটু আগে আবার রুলস দেখেছিলাম যে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এবং ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড এগুলো যদি পার ইউনিটে দেওয়া থাকে আর সেটার যদি টোটাল খরচটা বের করতে হয়, সেই ক্ষেত্রে প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ করতে হয়। আর আমাদের অঙ্কে প্রোডাকশন ইউনিট ছিল হচ্ছে 10,000 ইউনিট। তাই আমরা কি করলাম, 20 টাকাকে 10,000 ইউনিট দিয়ে গুণ করেছি, গুণ করে 2 লক্ষ টাকা আসলো। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা কি সবাই এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। ওকে, এরপরে কি করতে হবে? আমাদের ওপেনিং ইনভেন্টরি যোগ করতে হবে, এন্ডিং ইনভেন্টরি লেস করতে হবে। তো ওপেনিং ইনভেন্টরি বের করার সূত্র হচ্ছে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে এবং ওপেনিং ইনভেন্টরি দিয়ে গুণ করতে হবে। তো আমাদের ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হয়েছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাকে প্রোডাকশন ইউনিট অর্থাৎ 10,000 দিয়ে ভাগ করতে হবে এবং ওপেনিং ইনভেন্টরি 0 ইউনিট অর্থাৎ 0 দিয়ে গুণ করতে হবে। তো আমরা 2 লক্ষকে 10,000 দিয়ে ভাগ করলাম, 0 দিয়ে গুণ করলাম, তাহলে থাকে, গুণ করলে উত্তর আসে হচ্ছে 0। 2 লক্ষর সঙ্গে 0 যোগ করলে 2 লক্ষই থাকে। এরপরে বাদ দিতে হবে এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি বের করার সূত্র হচ্ছে সেম একই। প্রথমে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টকে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করতে হবে এবং এন্ডিং ইনভেন্টরি দিয়ে গুণ করতে হবে। তো আমাদের অঙ্কে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাকে প্রোডাকশন ইউনিট অর্থাৎ 10,000 দিয়ে ভাগ করতে হবে এবং এন্ডিং ইনভেন্টরি অর্থাৎ 2,000 দিয়ে গুণ করতে হবে। তো আমরা 2 লক্ষকে 10,000 দিয়ে ভাগ করলাম, 2,000 দিয়ে গুণ করলাম, করলে আসে হচ্ছে 40,000 টাকা। এটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি। তো 2 লক্ষ টাকা থেকে 40,000 টাকা বাদ দিলে 1,60,000 টাকা হয়। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট অফ গুড সোল্ড। তো সেলস এর টাকা ছিল 4 লক্ষ টাকা, এটা থেকে হচ্ছে আমরা ভ্যারিয়েবল কস্ট অফ গুড সোল্ড 1,60,000 টাকা বাদ দিলাম। বাদ দিলে যেই 2,40,000 টাকা থাকে, এটাই হচ্ছে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। আমরা কি গ্রস কন্ট্রিবিউশন মার্জিনটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, এবার আবার হচ্ছে আমরা রুলসে চলে যাব। গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা পেয়ে গেলাম। এরপরে বাদ দিতে হবে ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিতে হবে। তো আমাদের অঙ্কে দেখেন ভ্যারিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কিন্তু টোটাল টাকাটা দেওয়া নাই, দেওয়া আছে পার ইউনিটের টাকা। ঠিক একইভাবে আগে হচ্ছে আমরা একটু রুলসে চলে যাব আবারও। আমরা 4 নম্বর রুলসে দেখতে পাচ্ছি যে ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যদি পার ইউনিটে দেওয়া থাকে,
সেই ক্ষেত্রে টোটাল বের করার জন্য সেলস ইউনিট দিয়ে গুণ করতে হয়। তো আমাদের অঙ্কে সেলস ইউনিট আছে হচ্ছে 8,000 ইউনিট, আর ভ্যারিয়েবল পার সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আছে হচ্ছে 5 টাকা করে। তাই আমরা কি করলাম, 8,000 গুণ 5 গুণ করলে 40,000 টাকা আসে। এটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটাকে বাদ দিয়ে দিলে যেটা থাকে এটাই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। আমরা কি কন্ট্রিবিউশন মার্জিন পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন আপনারা। জি ভাইয়া। আচ্ছা, যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে গেছে, এরপরে হচ্ছে আমাদের লাস্ট একটা কস্ট বাদ দিতে হবে, সেটা হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট কোনটা কোনটা বাদ দিতে হবে? ফ্যাক্টরি ওভারহেড এর কস্টটা বাদ দিতে হবে, এবং মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের খরচটা বাদ দিতে হবে। তো দেখেন, দুইটা খরচই কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে। সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ফিক্সড কস্ট হচ্ছে 70,000 টাকা, আর ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাই আমরা কি করলাম, এই দুইটাকেই যোগ করলাম, ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকা এবং মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 70,000 টাকা। দুইটাকে যোগ করলে হয় 1,70,000 টাকা। তো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন ছিল 2 লক্ষ টাকা, এটা থেকে ফিক্সড কস্ট 1,70,000 টাকা বাদ দিয়ে দিলে যেই টাকাটা থাকে সেটাই হচ্ছে আমাদের নিট ইনকাম। আমরা কি সবাই এই ইনকাম স্টেটমেন্টটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে আমাদের লাস্ট রিকোয়ারমেন্ট। লাস্ট রিকোয়ারমেন্টে বলেছে রিকনসিল দ্য ভ্যারিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টিং নিট ইনকাম ফিগার্স, অর্থাৎ রিকনসিলেশন স্টেটমেন্ট করতে হবে আমাদেরকে। তো ঠিক একইভাবে ইন দ্য বুকস অফ হোসাইন কোম্পানি রিকনসিলেশন স্টেটমেন্ট, আমরা জানি যে এখানে দুইটা পার্থক্য বের করতে হয়, ডিফারেন্স ইন নেট ইনকাম এবং ডিফারেন্স ইন ইনভেন্টরি। ডিফারেন্স ইন নেট ইনকামের সূত্র হচ্ছে নেট ইনকাম অ্যাজ পার অ্যাবসর্পশন কস্টিং থেকে নেট ইনকাম অ্যাজ পার ভ্যারিয়েবল কস্টিংটাকে বাদ দিতে হয়। তো আমাদের নেট ইনকাম অ্যাবসর্পশন কস্টিং এ হয়েছিল 50,000 টাকা এবং ভ্যারিয়েবল কস্টিং এ হয়েছিল 30,000 টাকা। তো আমরা কি করলাম, 50,000 টাকা থেকে 30,000 টাকা বিয়োগ করলাম, বিয়োগ করলে যে 20,000 টাকা থাকে এটা হচ্ছে আমাদের ডিফারেন্স ইন নেট ইনকাম। এরপর ডিফারেন্স ইন ইনভেন্টরি বের করতে হবে। ঠিক একইভাবেই অ্যাজ পার অ্যাবসর্পশন কস্টিং এর ভ্যালুস থেকে অ্যাজ পার ভ্যারিয়েবল কস্টিং এর ভ্যালুটাকে বাদ দিতে হবে। তো ইনভেন্টরি বের করার সূত্র হচ্ছে এন্ডিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরি বাদ দিতে হবে। তো প্রথমে আমরা অ্যাবসর্পশন কস্টিং এ চলে যাই। এন্ডিং ইনভেন্টরি ছিল হচ্ছে 60,000 টাকা, আর ওপেনিং ইনভেন্টরি ছিল হচ্ছে 0 টাকা। তো 60,000 টাকা থেকে 0 টাকা বাদ দিলে 60,000 টাকাই থাকে। ঠিক একইভাবে ভ্যারিয়েবল কস্টিং এ এন্ডিং ইনভেন্টরি ছিল 40,000 টাকা এবং ওপেনিং ইনভেন্টরি ছিল হচ্ছে 0 টাকা। তো 40,000 টাকা থেকে শূন্য চলে বিয়োগ করলে 40,000 টাকাই হয়। এবার এই দুইটাকে বিয়োগ করলে উত্তর আসে হচ্ছে 20,000। যেহেতু এই দুইটার ডিফারেন্সই মিলে গিয়েছে, তাহলে বুঝতে হবে যে আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। যদি ডিফারেন্সটা না মিলতো তাহলে বুঝতাম যে আমাদের অঙ্কে কোথাও না কোথাও ভুল গিয়েছে। আমরা কি টোটাল রিকনসিলেশন স্টেটমেন্টটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। আজকে আজকের অঙ্কে কার কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। জিজ্ঞাসা প্রবলেম না থাকলে এইচডব্লিউটা দেখাবো আপনাদেরকে। ভাইয়া একটু স্ক্রিনশট নিতাম, আমি প্রথমে তো থাকতে পারি নাই ক্লাসে। নেন, স্ক্রিনশট নেন, এখান থেকে স্টার্ট। নেওয়া হয়ে গেলে রেসপন্স করবেন। জি ভাই, এটা চেঞ্জ করেন। জি ভাই, এটাও নিচ্ছি। ভাই পরের গুলো নিচ্ছি, আর কোনো হবে না। আচ্ছা, তাহলে এবার আপনারা সবাই একটু এই এইচডব্লিউটা দেখেন যে এই এইচডব্লিউটা পারবেন কিনা আপনারা। ঠিক একই টাইপেরই অঙ্ক, জাস্ট ভ্যালুস গুলো একটু চেঞ্জ করে দেওয়া। এখানে ম্যাক্সওয়েল কোম্পানির খরচগুলো দেওয়া আছে, খরচগুলো প্রত্যেকটা পার ইউনিটে দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড এবং ভ্যারিয়েবল সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এই প্রত্যেকটা খরচ হচ্ছে পার ইউনিটে দেওয়া আছে। আর ফিক্সড কস্ট গুলো কিন্তু পার ইউনিটে দেওয়া নেই, দুটাই হচ্ছে টোটালে দেওয়া আছে। ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড দেওয়া আছে 1,30,000 টাকা এবং ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 1,10,000 টাকা। আর এই কোম্পানি প্রোডাকশন করেছিল 20,000 ইউনিট এবং সেলস করেছে 16,000 ইউনিট। আর সেলিং প্রাইস হচ্ছে 50 টাকা করে পার ইউনিট।
তো এখানেও হচ্ছে আপনাদের ওই সেম একই কাজই করতে বলেছে। প্রথমে চিন্তা করতে বলছে যে কোম্পানি তাদের প্রথম হিসাবটা সবটা করেছে অ্যাবজর্পশন কস্টিং এর মেথড অনুযায়ী। সেই অনুযায়ী হচ্ছে আপনাদের প্রথমে ম্যানুফ্যাকচারিং কস্ট বের করতে হবে, দ্বিতীয় হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করতে হবে। দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে বলেছে হচ্ছে যে চিন্তা করতে বলছে যে কোম্পানি আপনাদের হচ্ছে ভ্যারিয়েবল কস্টিং মেথড অনুযায়ী হচ্ছে তাদের হিসাবটা পরিচালনা করছে। ওইটারও হচ্ছে আপনার ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করতে হবে এবং ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে। আর তৃতীয় নম্বরে বলেছে হচ্ছে রিকনসিলেশন স্টেটমেন্ট করতে হবে। আপনারা কি সবাই এই অঙ্কটা করতে পারবেন? জি ভাইয়া পারবো। আচ্ছা, ঠিক আছে। তো গত ক্লাসে হয়তো অঙ্কে একটু ভ্যালুসে ভুল ছিল, পরে সংশোধন করার পরে তিনজন এইচডব্লিউ করেছেন। নেক্সট টাইম হচ্ছে সবার এইচডব্লিউ গুলো করতে হবে, ঠিক আছে? আর আজকে মেবি হচ্ছে নতুন জয়েন করেছেন তামান্না আক্তার লামিয়া আপু। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। আপনি কি আজকে ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর আমাদের হচ্ছে আপনার টোটাল হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড করা থাকে। হ্যাঁ, আপনি রেকর্ডেড ক্লাসগুলো প্রিভিয়াস গুলো দেখে নেবেন, দেখে নিলে হচ্ছে আপনি ওই ক্লাসটাও হচ্ছে বুঝে যেতে পারবেন। তারপরেও যদি কোনোটায় প্রবলেম হয় কোনো ক্লাসে, আপনি গ্রুপে জিজ্ঞাসা করলে আমি আপনাকে সলিউশন দিয়ে দিব। বুঝতে ওকে পেরেছেন? ভাইয়া। ওকে। আচ্ছা, লাস্ট আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, নাজনীন নাহার, তাসলিমা আপু, খাদিজা আপু, মেজবা সাদিক ভাইয়া, আপনাদের তিনজন কি আজকে সবাই পুরো লেকচারটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝলাম। জি। ওকে, এরপরে হচ্ছে রিপা আপু আর হচ্ছে সাইমা সুলতানা আপু, আপনাদের কি কোনো প্রবলেম আছে আজকের লেকচারে? না ভাইয়া, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, তাহলে যেহেতু কারোর কোনো প্রবলেম নেই আমি তাহলে ক্লাসটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, থ্যাংক ইউ আপনাদেরকে।